নতুন ইতিহাস রচনার সামান্য দূরত্বে টাইগাররা। 1.5 ঘন্টা পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। যদি আমরা বাজে আম্পায়ারিং এর শিকার না হই তাহলে হয়তো বা ভালো কিছু আমরা করতে পারবো। অবশ্যই যে যার দায়িত্বটা যদি ফ্রিলিভাবে পালন করতে পারে তাহলে বাংলাদেশের দিনে বাংলাদেশ যে কোনো কাউকে খুব সহজে হারাতে পারবে। সারা বিশ্বকে দেখানোর মতো একটা মঞ্চ যে আমরাও পারি। পেশাদার খেলাটা খেলে যায় তাহলে বাংলাদেশের হাত থেকে ভারতকে শুধুমাত্র বৃষ্টিই বাঁচাতে পারবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল উঠে এবং ঈদের উপহার হিসেবে আমাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা উপহার দেয়। নির্ভার থেকে স্বাভাবিক খেলা খেললে জয় অসম্ভব নয়। 16 কোটি মানুষই ওয়েট করছে আমরা যেভাবে পারফর্ম করেছি লাস্ট ম্যাচে নিউজিল্যান্ডের সাথে, ঠিক ওই ধরনের আরেকটা বেটার একটা পারফরমেন্স আশা করছি সবার কাছে। খেলায় খুব বেশি প্রেসার যদি না নেয়, সিনিয়র প্লেয়ার্সরা যদি তাদের মতো করে খেলে, বোলার্সরা যদি তাদের এফেক্টিভনেস বাড়ায়, আমি মনে করি যে যদি ইন্ডিয়াকে হারায় মোটে অবাক হওয়ার কিছু নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাঙামাটিতে আরও এক সেনা সদস্য সহ 3 জনের লাশ উদ্ধার। নির্দেশ না মানার কারণেই পাহাড় ধসে মৃতের সংখ্যা বেশি, দাবি প্রশাসনের। পাল্টা অভিযোগ বাসিন্দাদের। 3 দিনের দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সুইডেনের স্টকহোমে। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ। আবারও পিছিয়ে গেল দুর্নীতির 2 মামলায় আত্মপক্ষ সমর্থন করে বেগম জিয়ার জবানবন্দি গ্রহণের কার্যক্রম। পরবর্তী তারিখ 22 জুন। বনানী থেকে আবারও একই দিনে নিখোঁজ 3 যুবক। প্রশাসনের সহায়তা চাইলেন স্বজনরা, তদন্তে নেমেছে পুলিশ। এবং ঈদে ফেরিঘাটে চাপ আরও বাড়ার আশঙ্কা। লোড আনলোডের সময় বেশি লাগায় সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। 23 জুন থেকে বিআরটিসির বিশেষ সার্ভিস শুরু। শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। ভারতের বিপক্ষে সেমিফাইনালকে অন্য 5টা ম্যাচের মতোই দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলে আত্মবিশ্বাস আছে, তবে এড়াতে চান চাপ। যদিও স্বপ্নিল ফাইনালে যেতে ভারতের বিপক্ষে নিংড়ে দিতে চান সামর্থ্যের সবটুকু। অন্যদিকে বাংলাদেশকে বিপজ্জনক দল মানলেও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা ভারতকে এগিয়ে রাখবে বলে মন্তব্য বিরাট কোহলির। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। সুমন সরকারের ক্যামেরায় ইংল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। 2015 বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ ভারত দ্বৈরথ মানেই উত্তেজনার বারুদে ঠাসা এক লড়াই। দুই দলের শেষ কয়েকটি ম্যাচের ফল সেই উত্তেজনাকে করেছে আকাশচুম্বী। এবারের লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল হওয়ায় তা পাচ্ছে ভিন্ন মাত্রা। বাংলাদেশের জন্য আইসিসির ইভেন্টের সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা এই প্রথম। গেল কদিন ধরেই দলের মধ্যে কাজ করছে আলাদা আত্মবিশ্বাস। সেটাকে পুঁজি করেই মাঠে নামতে চায় টাইগাররা। ছেলেরা খুব এক্সাইটেড এই ধরনের একটা টুর্নামেন্টে সেমিফাইনাল খেলছে। আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচই খেলার প্ল্যান করেছি এবং প্রত্যেকটা ম্যাচই আমরা জয়ের জন্যই খেলেছি। এটা একটা আলাদা ম্যাচ, এই ম্যাচের হাইপ অনেক থাকবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু অবশ্যই লক্ষ্য থাকবে ম্যাচটা ভালো খেলা জেতার। বাট আমাদের প্রথম কাজটা হবে যে রিল্যাক্স থেকে ম্যাচটা খেলা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় মাশরাফির দল। কিন্তু একে তো বড় ম্যাচ, তার উপর প্রতিপক্ষ ভারত। এমন ম্যাচে সব পরিকল্পনার বাস্তবায়ন হতে হবে নির্ভুল। মন্ত্রটাও বলে দিলেন অধিনায়ক। এখন সতীর্থদের মাঠে তা উচ্চারণের অপেক্ষা। সাথে সমর্থকদেরও দিলেন বার্তা। যখন গ্রুপ পর্যায়ে ছিলাম তখনও বলেছি যে কাজটা অনেক কঠিন হবে। আমি এতটুকুই বলবো যে আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করব, আমাদের বেস্ট অ্যাবিলিটি দিয়ে আমরা খেলার চেষ্টা করব। আমি অবশ্যই বলবো ধৈর্য ধরতে, এবং ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট সামনে এগিয়ে যাচ্ছে, আর ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের সেরাটা খেলার। এদিকে আসরে অন্যতম ফেভারিট হিসেবেই সেমিফাইনালে ভারত। এ নিয়ে আইসিসির টানা 5টি আসরের সেরা 4-এর টিম ইন্ডিয়া। মাঠে নামার আগে তাই পরিষ্কারভাবে ফেভারিট তারা। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ বলেই হয়তো ম্যাচের আগে সমীহ ঝরল সদা আগ্রাসী কোহলির কণ্ঠে। সরাসরি জয়ের হুঙ্কার না দিলেও বর্তমান চ্যাম্পিয়নদের লক্ষ্যটা ফাইনাল। নো সারপ্রাইজ এনিমোর টু এনিওয়ান দ্যাট দে আর ডুইং রিয়েলি। বাংলাদেশ বিপজ্জনক এক দল। দিনে দিনে তারা দল হিসেবে দারুণ উন্নতি করছে। সেটা অবশ্যই কৃতিত্ব পাওয়ার মতো। তাই তো তাদের কোনোভাবেই আমরা হালকাভাবে নিতে পারি না। কিন্তু আমরা নিজেদের সম্পর্কে জানি, বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা আছে ছেলেদের, যা অবশ্যই কাজে দেবে আমাদের।
এজবাস্টনের উইকেট ব্যাটিং সহায়ক হলেও বাংলাদেশ দলে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। 7 ব্যাটসম্যান আর 4 পেসার নিয়ে মাঠে নামবে টাইগাররা। ভারতও ধরে রাখতে পারে উইনিং কম্বিনেশন। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ। প্রতিপক্ষ ভারত হওয়ায় এই ম্যাচ ঘিরে আবেগের বিচ্ছুরণ থাকবে ঢাকা থেকে বার্মিংহাম পর্যন্ত। কোহলিরা দল হিসেবে হতে পারে শক্তিশালী, তবে নিজেদের দিনে টাইগাররা তো অপ্রতিরোধ্য। স্বপ্নের ফাইনালে যেতে প্রার্থনা ঠিক তেমনই একটি দিনের। এজবাস্টন থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইংল্যান্ড। এই মুহূর্তে এজবাস্টনে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। ম্যাচের আগে টাইগারদের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ। রাজু, আসলে বাংলাদেশ ভারত ম্যাচের উত্তাপ কি সেটা কিন্তু স্টেডিয়ামে আসার পর টের পাওয়া যাচ্ছে। এতদিন সেটা সীমাবদ্ধ ছিল শুধু গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে, তবে স্টেডিয়ামে আসার পর এরই মধ্যে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের সমর্থকদের মধ্যে। কে কার দলকে বেশি সমর্থন যোগাতে পারে এটা নিয়ে কিন্তু এরই মধ্যে দু দলের সমর্থকদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে। আপনারা জানেন যে বার্মিংহামে প্রচুর ভারতীয় থাকে এবং আজকে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে অনেক ভারতীয় সমর্থকের আধিক্য। তবে বাংলাদেশেরও কিন্তু অনেক সমর্থক আপনার লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। রাজু, আপনাকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের একাদশ নিয়ে যে বাংলাদেশের এই দলটি কিন্তু সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটি খেলেছিল সেই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে। আর যদি যদি আবহাওয়ার কথা বলতে হয় যে গত পরশু থেকে কিন্তু বার্মিংহামের আবহাওয়া বেশ রৌদ্রোজ্জ্বল এবং আজকেও কিন্তু বেশ সুন্দর ওয়েদার এবং বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এবার একটু কথা বলবো আসলে আজকের উইকেটটা কেমন হতে পারে সেটা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন চ্যানেল 24 এর স্পেশাল করেসপন্ডেন্ট রেজওয়ানুজ্জামান। রাজীব ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আজকের এই ম্যাচে যে উইকেটে খেলা হবে, উইকেটটা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো ইউজ করা হবে, কি মনে হচ্ছে কেমন হতে পারে এই উইকেটটা? উইকেটটা আসলে যেটা দেখে মনে হয়েছে যে পুরোপুরি ব্যাটিং সহায়ক উইকেট এবং এখানে কিন্তু আপনি জানেন যে ভারত পাকিস্তান ম্যাচও হয়েছিল এই মাঠেই। রান কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, সেটা কালকে মাশরাফিও বলেছেন যে পিচ দেখে, এবং একদমই সবুজ ঘাসের কোনো বিন্দু মাত্র কোনো উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি। সুতরাং ব্যাটিং সহায়ক উইকেটই হবে এমনটাই ধারণা হচ্ছে এবং সেটা প্রেক্ষিতে দুই দলেরই কিন্তু ব্যাটিং স্ট্রেংথটা অনেক বেশি। ব্যাটিং সহায়ক হবে এবং লড়াইটাও আসলে সমানে সমানে হবে বলে আশা করা যাচ্ছে। ভারত তো ভালো চেস করে, সেক্ষেত্রে টসটা ইম্পর্টেন্ট। টসটা অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও। বাংলাদেশ টস জিতলেও হয়তো বা আমার মনে হচ্ছে যে ফিল্ডিং করবে, পরবর্তীতে চেস করার সিদ্ধান্ত নিবে। কারণ কত রান বোর্ডে আছে সেটা কত ভাবে কোন সমীকরণে আসলে চেস করা যায় সেটা আগে থেকে জানা যায়, প্ল্যানটা করা ইজিয়ার হয়। তো বাংলাদেশে তো আমরা যতটুকু জানতে পেরেছি যে একাদশে কোনো পরিবর্তন আসছে না। আপনার কি মনে হয় যে এই ভারত দলের বিপক্ষে এই একাদশটাই পারফেক্ট? এখন পর্যন্ত তো মনে হয়েছে অন্ততপক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাই, কিন্তু 3 ম্যাচে বাংলাদেশ পরিবর্তন করেছে, শেষ ম্যাচের কম্বিনেশনটা খুঁজে পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হয় সেটাই আসলে দেখার, কারণ একটা পরিবর্তন হলেও হতে পারে রুবেল হোসেন কিংবা তাসকিনের জায়গায় মেহেদী হাসান মিরাজ খেলেন কিনা সেটা উইকেট দেখে এবং সিদ্ধান্ত নিতে পারেন টিম ম্যানেজমেন্ট। আপনাকে ধন্যবাদ রাজীব ভাই। দর্শক যেমনটি দেখছিলেন যে আসলে উইকেটের কথা আমরা জানলাম যে উইকেটে কিন্তু রান আছে প্রচুর এবং উইকেটে কিন্তু আগে টস করে যে দলই টসে জিতবে তারা কিন্তু ফিল্ডিং নিতে পারে এবং আপনারা দেখছেন যে দর্শকদের মধ্যে কেমন উন্মাদনা কাজ করছে আজকের ম্যাচটা ঘিরে। তো রাজু, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। এজবাস্টন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। বড় মঞ্চ, বড় প্রতিপক্ষ, তবে আর একটি ম্যাচ জিতলেই সম্ভাবনার বিশাল দরজাটি খুলে যাবে। প্রথমবারের মতো বিশ্ব আসরের ফাইনালে উঠতে ভারতের মতো শক্তিশালী দলকেও হারানোর ক্ষমতা রাখে টাইগারদের। সমর্থকদের মনে এই বিশ্বাসটা গাঢ়। তবে কোহলিদের হারাতে আক্ষরিক অর্থেই নিখুঁত পারফরম্যান্স উপহার দিতে হবে, এমনটাও মনে করেন তারা। বিস্তারিত থাকছে মাকসুম আলম খানের রিপোর্টে। 14 জুন বিকেল থেকে শুরু হওয়া হঠাৎ বৃষ্টিতে ভাসল গোটা ঢাকা শহর। এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ভারত সেমিফাইনালে এমন বৃষ্টি নিশ্চয়ই চাইবেন না কেউ। প্রকৃতির বন্ধুতা আর হাথুরু শিষ্যদের নিখুঁত লড়াই, সেমিতে এই দুই চাওয়া সমর্থকদের। তবে সব চাওয়ার শেষ মেলে এক সুতোয়, যেভাবেই হোক জয়ী দলটির নাম হওয়া চাই বাংলাদেশ। ম্যাচটা নিয়ে আমাদের মধ্যে অনেক উত্তেজনা কাজ করতেছে, আমরা তো জিতবো আশা করি ইনশাআল্লাহ। গত এশিয়া কাপের ফাইনালে আমরা হারলাম সাথে, তারপর কোয়ার্টার ফাইনালে যে আমরা হারলাম। যদি আমরা বাজে আম্পায়ারিং এর শিকার না হই তাহলে হয়তো বা ভালো কিছু আমরা করতে পারবো। অবশ্যই ভারতকে নিয়ে না ভেবে আমরা নিজেদেরকে নিয়ে ভাবলে আমরা বেশি ভালো করতে পারবো। 2015 ওয়ার্ল্ড কাপে ভারতের কাছে আমরা হেরেছিলাম, সেটা অত্যন্ত দুঃখজনক ছিল।
তো আমরা চাই যে বাংলাদেশ দল এমন কিছু করে দেখাক সেই দুঃখটা আমরা ভুলে যেতে পারি। তবে প্রতিপক্ষ যখন ভারত তখন উতরে যেতে হবে স্নায়ুচাপের পরীক্ষাতেও। নির্মল অভিভাবকের মতো মনে করিয়ে দেন ভক্তরা, কোহলি ধোনিদের শক্তিশালী দলের বিপক্ষে জিততে নিখুঁত এক ম্যাচ খেলতে হবে। মানুষগুলোর এই সহজ প্রার্থনাই মাশরাফিদের ডাগআউটে প্রাণশক্তির মতো। যে যার দায়িত্বটা যদি ফ্রিলি পালন করতে পারে তাহলে বাংলাদেশের দিনে বাংলাদেশ যে কোনো কাউকে খুব সহজেই হারাতে পারবে। সাব্বির সৌম্য যারা এতদিন ভালো রান পাচ্ছিল না, আমার মনে হয় তারা যদি আরেকটু ভালো করে, তারা যদি তাদের পারফরমেন্স যদি আরেকটু ভালো করে, তাহলে হয়তোবা আমাদের একটা গ্রেট সম্ভাবনা। আমাদের জেতার 80% সম্ভাবনা আমি যেটা মনে করি। বর্তমান দলটা আমাদের যে খেলাটা খেলতেছে এই হিসাবে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটাই আশা করতেছি। খুবই এক্সপেক্ট করতেছি আমাদের টাইগাররা আমাদের জন্য একটা খুব বড় একটা বিজয় ছিনিয়ে আনবে। ট্রফিটা যাতে আমরা নিয়ে আসতে পারি ঘরে, এটাই আমাদের চাওয়া বাংলাদেশ টিমের কাছে। আড্ডা, গল্প কিংবা নিছক কথায় কথায়ও দেশের মানুষের আলোচনার প্রধান বিষয়বস্তু বার্মিংহামের ক্রিকেট মহারণ। হবেই বা না কেন, এ ম্যাচ জিতলেই যে আকাশ ছোঁয়ার সিঁড়ি পেয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। বিশ্ব আসরের ফাইনালের অদেখা টিকিটটা যেন এক ভালোবাসার চিরকুট। মাকসুম আলম খান, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। ঈদ উপলক্ষে দেশি বিদেশি পোশাকে বাজার সয়লাভ থাকলেও বেড়ে যায় দাম। নিরুপায় ক্রেতারা। সব ধরনের হয়রানি মোকাবেলায় মাঠে নামছে পুলিশ। রাঙ্গামাটিতে পাহাড় ধসের 3 দিন পর আরও এক সেনা সদস্য সহ 3 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল। সকাল থেকে 5টি পয়েন্টে ভাগ হয়ে দ্বিতীয় দিনের মতো এই উদ্ধার কার্যক্রম শুরু করে বিশেষায়িত এই দলটি। এ নিয়ে 2 পার্বত্য জেলা ও চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 141 জনে। এদিকে পাহাড় ধসের পর থেকে মানবেতর অবস্থায় দিন পার করছেন এ জনপদের মানুষ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হলেও রয়েছে খাবার ও পানির অভাব। তবে ক্ষতিগ্রস্তরা পুনর্বাসিত না হওয়া পর্যন্ত সব ধরনের সাহায্য অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুর্ভোগের কবল থেকে মুক্তি মিলছে না দুর্যোগ কবলিত পার্বত্য রাঙ্গামাটিবাসীর। সোমবার ভোরে পাহাড় ধস, প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢল, এই 3 বিপর্যয়ের কবলে পড়ে জেলাদের দুর্ভোগ শুরু হয়েছিল। 3 দিন পেরিয়ে গেল, তাতে তারা মুক্তি মিলছে না। দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করছে ফায়ার সার্ভিসের বিশেষ দল। 60 সদস্যের এই ফায়ার সার্ভিসের 5টি দল 5টি পয়েন্টে একযোগে সকাল থেকে তল্লাশি শুরু করে। সময় যত গড়াচ্ছে তল্লাশিতে উঠে আসছে তত লাশ। এক্ষেত্রে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, যতক্ষণ না পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই তল্লাশি অভিযান চলবে। উদ্ধার কাজ মোটামুটি চলতেছে। স্থানীয় লোকজন যেরকম বলতেছে আমরা ওই অনুযায়ী নালা এবং ড্রেন যে ছিল, রাস্তা ছিল, রাস্তাগুলো আপাতত খুঁড়তেছি। ওখানে না বললে মাটিগুলো সব খোঁড়া হবে আস্তে আস্তে। 5টি পয়েন্টের ভিতরে 6 জন মিসিং এর আমরা মেসেজ পেয়েছি। এই 6 জনের ভিতরে আমরা 3টি অলরেডি আমরা ডেড বডি আমরা এবার রেস্কিউ করতে পেরেছি। মানেকশরের যে সেনা সদস্য মিসিং ছিল তাকে আমরা উদ্ধার করতে পারি। এদিকে সবচেয়ে বেশি ভোগান্তির মতো রয়েছে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া আশ্রয় প্রার্থীরা। রাঙ্গামাটি সদরের 10টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পায়নি বলে অভিযোগ এসে আশ্রয় প্রার্থীর। কুয়াশালে আছে, বৃষ্টি বাদলে কিছু তো নাই, পানিও মতো পাইতে পারছি নি। শরীরের অবস্থা ভালো না, ওষুধপাতি নেই, কিছু নাই। এলাকার সব ঘরবাড়ি ভেঙে গেছে। আমাদের খুরুমে 2 জন মারা গেছে ঘর চাপা পড়ে, আর একজন আহত হয়েছে হাসপাতালে সে। আর এলাকার সবই খুবই খারাপ এলাকার অবস্থা। এখানে আমরা মোটামুটি যা দেয় তাই সহজে আল্লাহ যা দেয় তাই খায় বাঁচতাছি। এখন আমরা সরকারের কাছে আহ্বান জানাই আমাদেরকে কিছু সাহায্য করার জন্য, যাতে আমরা বাল বাচ্চা নিয়ে আপাতত ভাবে খেয়ে দিয়ে জানে থাকতে পারি। তবে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন আশ্রয় প্রার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে এই ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যারা আশ্রয় নিচ্ছে এদেরকে আমরা পুনর্বাসনের চেষ্টা করতেছি এবং এদেরকে নিয়মিত জেলা প্রশাসন থেকে খাদ্য সরবরাহ করা হচ্ছে। আর আশ্রয় কেন্দ্রগুলিতে সবসময় হচ্ছে জেলা প্রশাসনের একটা টিম থাকতেছে, সাথে সবচেয়ে বেশি যে ভূমিকা পালন করতেছে সেটা হচ্ছে স্থানীয় জনগণ। রাঙ্গামাটির পাহাড় ধস কতটা ভয়াবহ ছিল তার নিচ্ছক না দেখলে বিশ্বাস করা যাবে না। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, এখন যারা নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকের মধ্যেও 15 থেকে 20 ফুট মাটির নিচে ডুবে আছে। তা আদৌ উদ্ধার করা সম্ভব হবে না বলে মনে করছেন তারা। এখন আদৌ উদ্ধার হয় কিনা এটাই এখন দেখার বিষয়। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। এই মুহূর্তে রাঙ্গামাটির বিএডিসির আশ্রয় কেন্দ্রে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল,
ধন্যবাদ স্বপ্না। রাঙ্গামাটিতে সোমবার যে পাহাড় ধস, সে পাহাড় ধসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের রক্ষার জন্য কিন্তু রাঙ্গামাটি শহরে 10টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, বিশেষ করে সরকারি অফিসগুলিতে এই আশ্রয় কেন্দ্র। তো সকালের দিকে আমরা দেখেছি আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয়প্রার্থী ছিল তারা তাদের নিজ নিজ এলাকায় ফিরে গিয়েছিল, যেহেতু এখানে একটা ত্রাণের একটু লিস্ট করা হবে সেই জন্য। কিন্তু এরপর যখন বৃষ্টি শুরু হয় তারা কিন্তু যারা আশ্রয়প্রার্থী তারা আবার ফিরতে শুরু করেছে। আমরা একটা দাঁড়িয়ে আছি এখন বিএডিসি যে আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্রের মধ্যে এখানে প্রায় 50 থেকে 60টি পরিবারের কয়েকশো পরিবার আশ্রয়প্রার্থী রয়েছে। সকালের দিকে তারা চলে গিয়েছিল, ঠিক কিছুক্ষণ আগে যখন আবার বৃষ্টি শুরু হয় পাহাড় ধসের আশঙ্কায় তারা আবার ফিরে এসেছে। তবে একটি বিষয় বারবার বলা হচ্ছে কিছু কিছু জায়গায় খাবারের সংকট রয়েছে। সরকারি পর্যায়ে থেকে এখন পর্যন্ত এখন খাবার যে দেওয়াটা সেটি এখনো শুরু হয়নি বলে তারা অভিযোগ করেছেন। বিশেষ করে পানি সংকটই সবচেয়ে বেশি এবং সে সাথে চিকিৎসারও সংকট রয়েছে। তবে সরকারি পর্যায়ে থেকে আমি কথা বলেছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে, তিনি আমাদেরকে বলেছেন তারা চেষ্টা করছেন যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সে আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদের জন্য খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা হয়। কিন্তু এখন পর্যন্ত স্থানীয়ভাবে হয়তো কিছুটা খাবার দেওয়া হচ্ছে, কিন্তু সরকারিভাবে যে খাবারটি দেওয়া হয় সেটা এখনো দেওয়া হয়নি। এরকমই কথা বলছেন এখানে যারা আশ্রয়প্রার্থী রয়েছেন। ঠিক এই বিএডিসি ভবনের মতো রাঙ্গামাটি সদরে কিন্তু আরো 9টি আশ্রয় কেন্দ্র রয়েছে, যেখানে প্রায় 1000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। বিশেষ করে সোমবার ভোর থেকে তারা এখানে আশ্রয় হিসাবে রয়েছেন। তবে কয়েকজন হয়তো এলাকায় ফিরে যায়, তাদের বাড়িঘরগুলো ঠিক করার চেষ্টা করে। ঠিক আবার সন্ধ্যে 7টার দিকে তারা পুনরায় আবার আশ্রয় কেন্দ্রগুলো আশ্রয় নিচ্ছেন। জানেন যে এখানে যে পরিমাণ পাহাড় ধস হয়েছে এবং যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ সবগুলো বাড়ি মাটির সাথে মিশে গেছে। এখন যে তারা বাড়িতে গিয়ে থাকবে সেই পরিবেশটি কিন্তু নেই বলা চলে। তো বলা চলে যে পরিবেশ, সেই পরিবেশের কারণে তারা খাপ খাওয়াতে পারছে না। তাদের সবগুলো বাড়িঘর বসতঘর তারা মাটির সাথে মিশে গেছে, খাবার কোনো ব্যবস্থা নেই, মাথা গোজার ঠাঁই নেই। এই অবস্থায় প্রায় কয়েকশো পরিবার আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রগুলিতে, কিন্তু এখানেও এসে তাদের দুর্ভোগ শেষ হচ্ছে না, কারণ পর্যাপ্ত পরিমাণ তারা খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, বা যে বাথরুম যে সুযোগ দরকার সেটিও তারা তেমন পাচ্ছে না। তো অনেকটা বলা যায় একটা দুর্বিষহ জীবনযাপন করছে রাঙ্গামাটি যে আশ্রয় কেন্দ্রে নেওয়া মানুষগুলো। তো স্বপ্ন এখন পর্যন্ত আমার কাছে এ ছিল রাঙ্গামাটির দুর্বিষহ যে জীবনযাপন চলছে আশ্রয়প্রার্থীদের, তাদের সর্বশেষ তথ্য। দর্শক, রাঙ্গামাটির বিএডিসি আশ্রয় কেন্দ্র থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। অসচেতনতা আর অতি সাহসিকতাপূর্ণ মনোভাবের কারণেই রাঙ্গামাটিতে পাহাড় ধসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বলে মনে করছে প্রশাসন। তাদের দাবি, নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণ শুরু হওয়ার পরপরই পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করার পরও তারা যাননি। তবে ক্ষতিগ্রস্তরা বিপুল প্রাণহানির জন্য প্রশাসনের গা ছাড়া ভাবকেই দায়ী করছেন। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় রাঙ্গামাটি থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সোমবার ভোররাতের প্রবল বর্ষণে রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তত 15টি পয়েন্টে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি নিয়ে শুরু হয়েছে প্রশাসনের চুলচেরা বিশ্লেষণ। সে সাথে চলছে নানা কৌশলে মৃত্যুর দায়বদ্ধতা থেকে পার পাওয়ার চেষ্টা। ঘটনার 3 দিন পার হলো, পাহাড়ে ধসে পড়া পয়েন্টগুলিতে মিলছে মানুষের লাশ, এমনকি এখনো খোঁজ মিলছে না অনেকের। আগে প্রবল বর্ষণ কিংবা পাহাড়ি ঢলে পাহাড় ধস হলো, এত প্রাণহানি হয়নি। এই অবস্থায় বিপুল মৃত্যুর জন্য স্থানীয় বাসিন্দাদের গোয়ার্তুমি এবং অতি সাহসিকতাপূর্ণ মনোভাবকেই দায়ী করছে প্রশাসন। পাহাড়ের পাদদেশ থাকে তাদের অভ্যাস হয়ে গেছে, প্রতিটা বন্যায় তারা মনে করে কিছু হবে না, এরকম বৃষ্টিতে বারবার আসে, কাজে এই বৃষ্টিতেও কিছু হবে না। অসচেতনতার জন্য এই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই পাহাড় ধসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাঙ্গামাটি সদর উপজেলায়। এখানে মৃত্যু হয়েছে অন্তত 60 জনের, এছাড়া নিখোঁজ হয়েছে আরো বেশ কজন। সদর উপজেলায় নির্বিচারে পাহাড় কাটা, বন ধ্বংস এবং মাটির নিচ থেকে পাথর তুলে ফেলায় এত প্রাণহানি হয়েছে বলে দাবি এই নির্বাচিত জনপ্রতিনিধির। পাহাড় কাটতেছি, বন ধ্বংস করতেছি, এই যে সরার পাথর উত্তোলন করতেছি, বিভিন্ন সরকারি কাজেও ব্যবহার হচ্ছে এগুলি কিন্তু আমরা অনেকবার বলেছি, এগুলি সংসদ দেখার কর্তৃপক্ষ আছে, তারা ব্যবস্থা হয়তো এর থেকে শিক্ষা নিয়ে হয়তো ব্যবস্থা নেবে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনসাধারণের গোয়ার্তুমিকে দায়ী করলো এখানকার মানুষরা তা মানছে না, বরং তারা উল্টো প্রশাসনের গাছারা ভাবকেই দায়ী করছেন। নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে, একবারে সরে যাওয়ার জন্য ওইরকম প্রেশার দেওয়া হয়নি। আমরা যেখানে ছিলাম ওইখান থেকে পাহাড় অনেক দূর, কিন্তু হঠাৎ করে যে ওইখান থেকে আসবে কল্পনাবিহীন। রাঙ্গামাটি পৌরসভার মোট জনসংখ্যার 60% পাহাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। শুধু তাই নয়, 10টি উপজেলার মধ্যে 7টি উপজেলায় 50% মানুষের বসবাস ঝুঁকিপূর্ণ পাহাড়ে। পাহাড় ধসে বিপুল মৃত্যুর দায়বদ্ধতা নিয়ে শুরু হয়ে গেছে জনগণ ও প্রশাসনের পাল্টাপাল্টি অভিযোগ। কিন্তু সকলে বলছে এই মৃত্যু কারো কাম্য নয়। আর এই মৃত্যুর মিছিল রোধ করার জন্য সবার আগে প্রয়োজন পাহাড় কাটা বন্ধের পাশাপাশি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন বন্ধ করা। কিন্তু এই বিষয়টি নিয়ে যেন প্রশাসন নীরব ভূমিকা পালন করছে অভিযোগ স্থানীয়দের। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ।
চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বাধা সহ্য করা হবে না। জড়িতদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে চট্টগ্রাম নগরীর বাটালি হিল এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় সিটি মেয়র আজম নাসির উদ্দিন ও জেলা প্রশাসক জিল্লুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মন্ত্রী বাটালি হিল এলাকার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে পুনর্বাসন করার নির্দেশ দেন। রাজনৈতিক প্রভাব, কোনো অবস্থা, কোনো প্রকার হস্তক্ষেপ এখানে সহ্য করা হবে না। এখানে লক্ষ লক্ষ মানুষের জীবনের ব্যাপার, তাদের জীবনের ঝুঁকি আছে। এই ঝুঁকিময় জীবন থেকে তাদের উদ্ধার করার সময় যদি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আসে, সেটা কঠোরভাবে সেটা দেখা হবে। শুধু শহর না, গ্রামগুলো যেখানে এই ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবস্থান আছে, সেগুলো অবশ্যই অনতি বিলম্বে এদেরকে সরাতে হবে এবং বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আজ আষাঢ়ের প্রথম দিন, কদম কেয়া আর দোলন চাপার স্নিগ্ধতা নিয়ে হাজির প্রকৃতিতে নানা আয়োজনে চলছে বর্ষাবরণ। প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। প্রকৃতিতে বর্ষার আগমন নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষের দিকে, দেখার আমন্ত্রণ। এবার অন্য প্রসঙ্গ। 3 দিনের দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সুইডেনের স্টকহোমে। বুধবার স্থানীয় সময় রাত 9:40 আরল্যান্ডা এয়ারপোর্টে পৌঁছান তিনি। শেখ হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সুইডেন থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি লুৎফুর রহমান বাবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 9:30 সুইডেন স্টকহোমের আরল্যান্ডা বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুইডেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গুলাম সারওয়ার অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোটর শোভাযাত্রা সহকারে স্টকহোমে গ্র্যান্ড হোটেলে নিয়ে আসা হয়। গ্র্যান্ড হোটেলে ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল অভ্যর্থনা প্রদান করেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী সুইডেন পার্লামেন্ট পরিদর্শনের মধ্য দিয়ে তার সফর শুরু করবেন বলে জানা গেছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফডেনের সাথে আনুষ্ঠানিক বৈঠক এবং মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী এসব বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করবেন। তার সেই আলোচনায় জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পাবে বলে জানা গেছে। সুইডেনের স্টকহোম গ্র্যান্ড হোটেলের সামনে থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। আবারও পিছিয়ে গেল দুর্নীতির 2 মামলায় আত্মপক্ষ সমর্থন করে বেগম জিয়ার জবানবন্দি গ্রহণের কার্যক্রম। 22 জুন মামলাটির পরবর্তী দিন নির্ধারণ করেছেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিতে সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিনের কার্যক্রমের শুরুতেই বেগম জিয়ার আইনজীবী আব্দুর রেজাক খান অসুস্থ থাকায় চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তার জেরা কার্যক্রম সংক্ষিপ্ত করার আবেদন করেন। তিনি প্রায় 10 মিনিট জেরা করেন তদন্ত কর্মকর্তাকে। এরপর বিচারক ডক্টর আখতারুজ্জামান 2 মামলার কার্যক্রম 22 জুন পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। আজকে আয়োগে আংশিক অনুসন্ধানের ব্যাপারে জেরা করা হয়েছে এবং উনি অনেক প্রশ্ন উত্তর দিতে পারেন নাই। আজ এই 2টো মামলাই সম্পূর্ণ রাজযোগ্য উদ্দেশ্যে এবং দুদককে সরকার ব্যবহার করে এই মামলাগুলো করা হয়েছে। সাক্ষীকে জেরা করেছেন আব্দুর রেজ্জাক খান সাহেব, সাক্ষীকে জিজ্ঞাসা করেছেন তার অনুসন্ধানের বিষয়ে এবং তার নির্ধারিত প্রশ্ন যেগুলো আছে সেগুলোর বিষয়ে। সাক্ষী সে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন, আদালত সেগুলো লিখেছে। জবাব দিতে পারেন না, এটা কেমন কথা হলো? সময় দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে।
রাজধানীর বনানীতে একই দিনে আবারও 3 যুবক নিখোঁজ হয়েছে। স্বজনদের জিজ্ঞাসাবাদ করে এদের উদ্ধারের কাজ করে যাচ্ছে পুলিশ। নিখোঁজ 3 জনই বনানীর একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাদের মধ্যে কামাল হোসেন মগবাজারের নিউ স্কাটনের একটি মাদ্রাসা থেকে দাওরা হাদিস ডিগ্রি শেষ করেছেন বলে তার স্বজনরা জানান। অপর 2 জন ইমাম ও হাসান ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স শেষ করেছেন। 3 যুবক নিখোঁজের ঘটনা 3 ও 4 জুন রাজধানীর বনানী থানায় আলাদা 3টি জিডি করা হয়েছে। গত 3 জুন সকালে কামাল ও বিকেলে ইমাম ও হাসান নিখোঁজ হন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। নিখোঁজ কামালের স্বজনরা তাকে উদ্ধারে প্রশাসনের কাছে সহায়তা চেয়েছেন। এদিকে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাকে অ্যারেস্ট করছে। যদি কোনো আপনার অপহরণকারী ধরতো তাইলে এতদিনে আমাদের কাছ থেকে কোনো একটা মুক্তিপণ দাবি করতো। প্রশাসনকে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের জন্য একটু দয়া করেন, আমরা বাগিনাকে যেন খুঁজে পাই। এখন পর্যন্ত মূলত তাদের নিয়ে কি কারণে তারা নিখোঁজ হয়েছে, নিখোঁজের কোনো কারণ আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আমাদের তাদেরকে উদ্ধার এবং কি কারণে নিখোঁজ হয়েছে এই সম্পর্কে তাদের যে নিকট আত্মীয় বা তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং তাদেরকে উদ্ধারের জন্য আমাদের প্রাণান্তকর চেষ্টা অব্যাহত আছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকাল 8টা থেকে দেয়া হচ্ছে 24 জুনের আগাম টিকিট। বুধবার রাত থেকেই টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। রাতভর অপেক্ষার পর সকালে টিকিট হাতে পেয়ে উচ্ছ্বসিত দেখা যায় অনেককে। কয়েকজনকে দেওয়ার পরই টিকিট শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেক টিকিট প্রত্যাশী। সাধারণ মানুষ বলছেন, ঈদের সড়কপথে যানজট সহ দুর্ঘটনার ঝুঁকি থাকায় পরিবার নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরতে চান তারা, আর এজন্যই রাতভর অপেক্ষা করেছেন একটি টিকিটের জন্য। গত 12 জুন থেকে রেলের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়। এদিকে বেলা 12টা থেকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে র্যাবের মহাপরিচালক বলেছেন, প্রতিবারের মতো এবারের ঈদেও কর্মক্ষম মানুষের জন্য বিশেষ নিরাপত্তায় থাকবেন তারা। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের বিশেষ ক্যাম্প স্থাপন করা হবে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষা বা নিরাপত্তাজনিত ঈদ যাত্রার যে হ্যাসেল, এগুলো ভবিষ্যতে আরো কমে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। পবিত্র রমজান মাস, ঈদ, ঈদের জামাত, এগুলো উপলক্ষে কিন্তু এখন থেকেই আমরা কাজ শুরু করেছি। ঢাকা শহরের বিভিন্ন যে বিপণী বিধানগুলো আছে, ইম্পর্টেন্ট বিপণী বিধান, সেখানে আমরা প্রহরা নিরাপত্তা জোরদার করেছি। বিভিন্ন স্থানে ক্যাম্প করা হয়েছে। এদিকে ঈদকে ঘিরে ঝুঁকিপূর্ণ অবস্থায় লঞ্চ চলাচল করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। সকালে সচিবালয়ে নিজ কক্ষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঈদে ঘরমুখ মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মালিকদের একটা বেপরোয়া ভাব ছিল যে যত খুশি লোক উঠানো যায়, আমরা সেই জায়গাটা এখন বাদ সেধে দিয়েছি যে যাতে তারা কোনো ক্রমে অতিরিক্ত, অর্থাৎ অতিরিক্ত বলতে যেটা আমি বলতে চাচ্ছি যে এমন ভাবে যাত্রী যেন না তোলে যেটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। দুপুরের সময় আরো থাকছে। পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারের আগুনে পুড়ে 12 জন নিহত, আরও বাড়ার আশঙ্কা। খোঁজ মেলেনি বাংলাদেশি পরিবারের। সুষ্ঠু তদন্তের আশ্বাস থেরেসা মের। কখনো মেঘ, কখনো বিরামহীন ঝড়ো ঝড়ো ধারা, আবার কখনো ঝড়ের রুদ্র রূপ। প্রকৃতির এই নানা রং রূপ মাদকতা নিয়েই বর্ষা। জল পড়ে, পাতা নড়ে, নড়ে ওঠে কবির হৃদয়ও। সুরে, কথায়, গানে ও বাণীতে নানা রূপে বর্ষা আসে আমাদের মাঝে। পহেলা আষাঢ়ের এই দিনে তাফসির বাবুর রিপোর্ট। নিবিড় রাতে যখন বৃষ্টি নামলো, দিকে দিকে সঘন গগন মত প্রদান। বাঙালি মননে সবচেয়ে বেশি রোমান্টিকতা, আধ্যাত্মিকতার সুর বেজেছে বর্ষায়। সাহিত্য জুড়ে তারই তো প্রতিফলন। গ্রীষ্মের রুদ্র প্রকৃতির গ্লানি আর ঝরাকে ধুয়ে মুছে প্রশান্তি, স্নিগ্ধতা আর সবুজে ভরে তোলে বর্ষা। সেই টানেই তো এই জনপদের মানুষ ও অন্যান্য প্রাণীকেও চুম্বকের মতো টেনেছে এই ঋতুটি। বাদল দিনের প্রথম কদম ফুল প্রতিটি বাঙালির কাছেই যা কেবলমাত্র প্রিয়জনের জন্য, কারণ তার থোকায় থোকায় ফুটে থাকা সৌন্দর্য
আর মন মাতানো ঘ্রাণ। এত কিছুর পরও এই মুগ্ধকর ঋতুরও রয়েছে সর্বগ্রাসী রূপ। অতিবৃষ্টিতে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে হয়েছে এ জনপদের মানুষকে। তবুও গবেষকদের কাছে বরাবরই মোহমুগ্ধ হয়ে উঠেছে নানা রূপের এই ঋতুটি। কোথায় যেন একটা ভালোবাসার জায়গা থাকে বর্ষায়, কদম ফুল ফোটে, নানা রকম প্রকৃতিতে পরিবর্তন ঘটে, নাগরিক জীবনে বিড়ম্বনা হয়, তবু বর্ষা আমাদের কাছে প্রত্যাশিত। বর্ষা এলেই আমরা খুশি হই, বর্ষা এলেই সেই কবির মতন বলতে ইচ্ছে হয়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায়। বর্ষায় ধুয়ে যাক জীবনের সব ক্লেদ, ভালোবাসায় পূর্ণ হয়ে উঠুক প্রকৃতি আর মানব মন। বর্ষাকে ঘিরে এমন প্রত্যাশাই যেন সবখানে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বর্ষা বরণে রাজধানীতে নানা আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। সকালে বাংলা একাডেমিতে উদীচী শিল্পগোষ্ঠীর পরিবেশনায় শুরু হয় বর্ষা উৎসব। বাঁশির সুরের পরিবেশনা দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য আর আবৃত্তির মূর্ছনায় চলতে থাকে বর্ষা বন্দনা, যেন গ্রীষ্মের দাবদাহের পর বর্ষার সজল আবাহন। নাগরিক ব্যস্ততার ফাঁকে শাস্ত্রীয় সঙ্গীতের এ ধরনের আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরাও। আর আয়োজকদের প্রার্থনা, বর্ষার স্নাত জলধারায় মনের সব কালিমা ধুয়ে মুছে শুদ্ধতা ধরা দিক প্রকৃতিতে। দেশি বিদেশি পোশাকে বাজার সয়লাভ থাকলেও উৎসব এলেই বেড়ে যায় এসব পোশাকের দাম। বাজার বিশ্লেষকরা বলছেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম 2 থেকে 3% বাড়লেও পোশাক খাতে বাড়ে প্রায় 20 থেকে 25%। ভোক্তার অধিকার নিয়ে কাজ করার সংগঠন বলছে, দেশে মুক্তবাজার অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়ায় দেশীয় শিল্প লোকসানের পথে। খলিলুর রহমানের ক্যামেরায় কাজল আব্দুল্লাহ রিপোর্ট। একদিকে দেশীয় সংস্কৃতির বাহক এমন পোশাক, অন্যদিকে বিদেশি বিভিন্ন ডিজাইন, এই দুই মিলে জমজমাট শপিং মলগুলো। দেশের স্থানীয় পর্যায়েও ছোট বড় মার্কেটগুলো ভরপুর এসব পোশাকে। কাপড়ের নকশা আর মান অনুযায়ী বিক্রি করা হয় টাকার বিভিন্ন অঙ্কে। অন্য সময় দাম কম থাকলেও উৎসবকে পুঁজি করেন ব্যবসায়ীরা, এমন অভিযোগ ক্রেতাদের। যেগুলো আর কি 600, সেগুলো 1000-এর মধ্যে, এরকম একটু বেশি। গত বছর যে ড্রেস কিনছি 1500-2000 টাকা, এই বছর মার্কেটে 4000-4500 টাকা ড্রেস চাচ্ছে। ক্রেতাদের যেহেতু অনেক ভিড়, ওনারাও দাম বেশি চাচ্ছে। মার্কেট মনিটরিং টিম যদি চট্টগ্রামের মতো এখানেও যদি এরকম টিম থাকে, মানে বাজার দরটা মানে নাগালের মধ্যে থাকবে। পরিবারের চাহিদাকে প্রাধান্য দিতে গিয়ে দাম দরের খুব একটা সুযোগ পান না ক্রেতারা, আর নির্ধারিত দামের দোকানগুলোতে জিম্মি হতে হয় তাদের। তবে বিক্রেতাদের রয়েছে ভিন্ন মত। সারারা, তারপরে আপনার গাউন, এই যে জিনিসগুলোর প্রতি কাস্টমার যে আকর্ষণটা, ঠিক আছে, এই জিনিসগুলো প্রত্যেকটা দোকান মানে আমাদের নিউ মার্কেটে রিজনাল প্রাইস আছে। যেখানে আগে মনে করেন 2000 টাকা ড্রেস বিক্রি করছি, এবার আনতে হয়তো তার পিছনে খরচ হয়েছে হলে 2300 টাকা, তাহলে আমার 2500 টাকা অবশ্যই বিক্রি করতে হবে। কলকাতার গাড়ির টিকিট বুকিং দিলেই ভিসা দিয়ে দিচ্ছে ইন্ডিয়ান সরকার। বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নেয় না এই বিষয়ে। সমস্ত মানুষগুলি মার্কেট করতে যাচ্ছে, ঢাকা থেকে বেরিয়ে যাচ্ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, আয়ের উল্লেখযোগ্য একটি অংশ এ মাসে ব্যয় হয় শুধু পরিবার পরিজনের ঈদ কেনাকাটায়। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাপ বলছে, দেশীয় শিল্প রক্ষায় ভিনদেশি পোশাকের ব্যবসা নিরুৎসাহিত করতে হবে। রমজান মাস আসলে যে পোশাকের দাম যে হারে বেড়ে যায়, বোনাস থেকে শুরু করে একটা বিরাট অংশ কিন্তু আপনার সেই জায়গাটা যায়, সেখানে কিন্তু আপনারা দেখবেন যে সারা বছরের তুলনায় অনেক দাম বেড়ে যাচ্ছে। এক শ্রেণীর মানুষের ভারতীয় এবং পাকিস্তানি পোশাকের প্রতি অতি আগ্রহ আছে। এটা আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আপনার অন্য কোনোভাবে কমানোর বোধ হয় উপায় নাই। মানুষের আয়ের বিপরীতে ব্যয়ের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। এতে উচ্চবিত্ত পরিবারগুলোর উপর তেমন একটি প্রভাব সৃষ্টি না হলেও বাড়তি চাপের মুখে পড়ে মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণী পেশার মানুষগুলোর পরিবার। এজন্য স্বাদ এবং সাধ্যের মধ্যে থেকে পোশাক কেনার ক্ষেত্রে গুণগত মান এবং দাম যেন ঠিক থাকে, এমন দাবি ভোক্তাদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সব ধরনের হয়রানি মোকাবিলায় আগামী সপ্তাহ থেকে ঢাকা শহরের প্রতিটি শপিং মল ও বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আয়োজিত আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ঢাকা মহানগরীতে যে কোনো ধরনের ছিনতাই, চাঁদাবাজি, অপতৎপর রোধে আমাদের সকল গোয়েন্দা সংস্থা, ডিবি পুলিশ, থানা পুলিশ, ইউনিফর্ম পুলিশ সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আগামী সপ্তাহ থেকে ঢাকা শহরের সকল শপিং মলে, সকল বাস টার্মিনালে আরো অধিকতর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আমার সুস্পষ্ট নির্দেশ, এই টার্মিনালের যাত্রী টার্মিনালগুলো যাত্রীদের হয়রানি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ আগুন নিভে গেলেও এখনো বহু লোক নিখোঁজ রয়েছে। ভবনটির 17 তলায় বসবাসকারী বাংলাদেশি পরিবারটিরও কোনো খোঁজ মেলেনি। এখন পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুরো ভবনে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মীরা, তবে প্রাথমিক অনুসন্ধানে জীবিত কাউকে পাওয়া যায়নি। নিখোঁজদের হিসাব মেলানো গেলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। প্রায় 26 ঘন্টার আপ্রাণ চেষ্টায় পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। তবে এখনো ভবনের কোনো কোনো তলায় থেকে থেকে আগুন জ্বলে উঠছে বলে জানিয়েছে দমকল বাহিনী। এ কারণে খুব সাবধানতার সঙ্গে উদ্ধার তৎপরতা চালাতে হচ্ছে উদ্ধার কর্মীদের। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ। নিখোঁজদের কেউ আর বেঁচে নেই বলে আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। এ ধরনের পরিস্থিতিতে উদ্ধার কাজ পরিচালনা করা খুবই জটিল। আমাদের 400 উদ্ধারকর্মী 40টি ইউনিটে ভাগ হয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। দুঃখজনক হলেও সত্যি যে যারা নিখোঁজ আছে তাদেরকে আর জীবিত উদ্ধারের আশা করতে পারছে না। গ্রেনফেল টাওয়ারের 17 তলার ফ্ল্যাটে বসবাস করত বাংলাদেশি একটি পরিবার। আগুন লাগার পর থেকে তারাও নিখোঁজ। এখন পর্যন্ত তাদেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারাও মারা গেছেন। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে এসছেন লন্ডন ও আশপাশের মানুষজন। ভবনটি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওঠা প্রশ্নগুলোর উত্তর চেয়েছেন খোদ লন্ডনের মেয়র। মর্মান্তিক এ ঘটনার তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন তিনি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসে লন্ডনবাসী আবারও মহত্বের পরিচয় দিয়েছে। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, জাতীয় স্বাস্থ্য বিভাগ সবাই অভাবনীয় সাহসিকতার পরিচয় দিয়েছে। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্ধার কাজ শেষ হলে আমরা এর কারণ অনুসন্ধানে নামব। বুধবার স্থানীয় সময় রাত 1টায় গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। এর কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে কোনো ফ্ল্যাটের রেফ্রিজারেটর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ফাইয়াজ আহমেদ, সময় সংবাদ। দর্শক, আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারত বাংলাদেশ ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ ছুঁয়েছে ক্রিকেট বিশ্লেষকদেরও। ম্যাচে নির্ভর থেকে সেরাটা খেলতে পারলে কোহলিদের বিপক্ষে জয় অসম্ভব কিছুই নয় বলে মনে করেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। চাপ না নিয়ে টাইগারদের খেলাটা উপভোগ করারই পরামর্শ দিলেন তারা। বাংলাদেশ যেহেতু সেমিফাইনালে গেছে, তারা চেষ্টা করবে যে আরেক ধাপ যাওয়া যায় কিনা। বাংলাদেশের বর্তমানে প্লেয়াররা ফর্মে আছে, তারা চেষ্টা করবে এই ধারাবাহিকতাটা মেনটেন করতে, এবং এই যে মোমেন্টাম যেটা আমরা বলে থাকি, এই মোমেন্টামটা তারা বজায় রাখার চেষ্টা করবে। খেলায় খুব বেশি প্রেশার যদি না নেয়, সিনিয়র প্লেয়ার্সরা যদি তাদের মতো করে খেলে, বোলার্সরা যদি তাদের এফেক্টিভনেস বাড়ায়, আমি মনে করি যে যদি ইন্ডিয়াকে হারায় মোটে অবাক হওয়ার কিছু না। আমরা যেভাবে পারফর্ম করেছি লাস্ট ম্যাচে নিউজিল্যান্ডের সাথে, ঠিক ওই ধরনের আরেকটা বেটার একটা পারফরমেন্স আশা করছি সবার কাছে। এবং ইন্ডিয়ার সাথে আসলে ভালো ক্রিকেট খেললে আমাদের প্লেয়ারদের জন্য আমি মনে করি যে মাইলেজ অনেক বেশি। তো এই কারণে আমি আশা করবো যে প্রত্যেকটা ক্রিকেটার যেন তাদের বেস্টটা দেয়। মাশরাফিকে আমার অনেক কনফিডেন্ট লাগছে, অনেক রিল্যাক্স লাগছে। সো এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। আর আমি বিরাট কোহলিরও একটা প্রেস কনফারেন্স দেখছি, ওখানে একটু ওকে আমার টেন্স লাগছে। আমাদের আসলে ওই জিনিসটা নাই। আমরা ডেফিনেটলি যদি যত রিল্যাক্স থাকতে পারবো, আমাদের এই ম্যাচটা জেতার সম্ভাবনা তত বেশি থাকবে। শুধু ঢাকায় নয়, বাংলাদেশ ভারত ম্যাচের উত্তাপে কাঁপছে সারা দেশ। চায়ের কাপে ঝড়, কি করবে টাইগাররা?
ভক্ত সমর্থকদের একটাই প্রত্যাশা, ভারতকে হারিয়ে স্বপ্নের সেই ফাইনালে উঠবে ম্যাশ বাহিনী। তবে ফলাফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত দলের পাশে থাকারও অঙ্গীকার তাদের কণ্ঠে। ব্যুরো প্রতিনিধিদের পাঠানো ছবিতে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। প্রস্তুত এসবাস্টান, আর টিভি রিমোট হাতে ৮০,০৭৭ কিলোমিটার দূরে প্রস্তুত ১৬ কোটি বাংলাদেশি। প্রথমবারের মতো যে আইসিসির কোনো ইভেন্টের সেমিফাইনালে প্রিয় বাংলাদেশ, আর প্রতিপক্ষ ভারত বলেই আলাদা রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে সবার মাঝে। কারণ দেশটির সঙ্গে যে বাকি আছে অনেক হিসেব নিকেশ, তাই তো ভারত বধে স্বপ্নবাজ সবাই। বিশ্বকাপের বাজে আম্পায়ারিং এর পুনরাবৃত্তি যাতে না ঘটে। ফেয়ার খেলা হয়, অবশ্যই বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে। শুধু সেমিফাইনালে না, ফাইনালে উঠুক এবং বাংলাদেশ যেন চ্যাম্পিয়ন হয়। আমরা নিউজিল্যান্ডকে হারাই সেমিফাইনালে আসছি এবং ইনশাল্লাহ আমরা ভারতকে হারাই, বাংলাদেশ আমরা জয়ী হব। এর আগে আমরা জিতেছি ভারতের সাথে। সারা বিশ্বকে দেখানোর মতো একটা মঞ্চ যে আমরাও পারি। বাংলাদেশ ফাইনালে যাবে, 16 কোটি মানুষের দোয়া বাংলাদেশের সঙ্গে আছে। এবার আমরা চ্যাম্পিয়ন হব, ভারতকে হারাবো, ফাইনালে উঠবো। ফাইনালে যে টিম আসুক না কেন, বাংলাদেশ 11 জনের টাইগার ফাইনালেও তাদেরকে বিট করবে। ক্রিকেটের উন্মাদনায় কাঁপছে সারা দেশ, যে উত্তাপের ঢেউ নিম্নচাপ ছাপিয়ে আছড়ে পড়ছে পদ্মায় মেঘনায়। প্রত্যেকটা দেশকেই আমরা হারিয়েছি, ভারতকে হারানো আমাদের কাছে কোনো ব্যাপারই না। বাংলাদেশের খেলার মান ইন্ডিয়ার চেয়ে অনেক ভালো এখন। সাকিব, মাহমুদুল্লাহ সবাই তো পারফরমেন্স ভালোই করতেছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে এবং ঈদের উপহার হিসেবে আমাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা উপহার দেয়। আমাদের চট্টগ্রামে তামিম ভাই আছে, তামিম ভাই ইনশাল্লাহ সেঞ্চুরি দিয়ে আমাদেরকে জয়ের উপহার দিবে। হারি অথবা জিতি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দল চিন্তা কখনো করি না, প্লাস এটা মাথার মধ্যে আসে না। বর্তমান সময়ে বাংলাদেশ টিম অনেক ভালো খেলছে। ইন্ডিয়া যতই ভালো খেলুক, আমরা আশা রাখতেই পারি যে আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারবো। আমরা অনেক আনন্দিত বাংলাদেশের খেলা নিয়ে এবং সেদিন আমার বিশ্বাস যে বাংলাদেশ জিতবেই। বাংলাদেশ ভারত লড়াইটা আবেগের সঙ্গে অর্থের, দাম্ভিকতার বিরুদ্ধে গর্জনের। তাই তো মাশরাফি বাহিনীর শুভকামনায় প্রার্থনারত কোটি হাত, হাজারো কণ্ঠের আকুতি, প্রিয় টাইগার শুনতে কি পাও। মাহবুব রিমন, সময় সংবাদ। এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ সেমিফাইনালে ওঠায় দারুণ খুশি ইংল্যান্ডে থাকা প্রবাসী সমর্থকরা। টাইগারদের পারফরমেন্স দেখতে নানা সাজে সেজে মাঠে এসেছেন তারা। এই ম্যাচে সবাই সেরাটা দিতে পারলে জয় পাওয়া সম্ভব বলেই মনে করছেন তারা। আমরা ফ্যান হিসাবে আমাদের প্রত্যাশা অনেক বড়। সবার চেয়ে বড় প্রত্যাশাটা হচ্ছে আমরা একটা কম্পিটিটিভ গেম উপভোগ করবো, এটা নিশ্চিত বলা যাচ্ছে, যেহেতু একটি ব্যাটিং প্যারাডাইজ উইকেট। আর যেই টসে উইন করবে, মেয়েকের ভাগ্যটা ওখানে আসলে নির্ধারণ হয়ে যাবে। বাংলাদেশের জন্য অনেক কঠিন চ্যালেঞ্জ, বাট আমরা যদি আমাদের প্রত্যাশার মতো খেলতে পারি তাহলে আমাদের পক্ষে রেজাল্ট আসা সম্ভব। I think it's good for Bangladesh. They're taking on a great team, so I would see that they should put their best. But there's a lot of Indian fan following and cricketer here, so we'll scare them away. So they should not get scared and put their best. দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। নতুন ইতিহাস রচনার সামান্য দূরত্বে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কিছুক্ষণ পর মুখোমুখি বাংলাদেশ ও ভারত। যদি আমরা বাজে আম্পায়ারিং এর শিকার না হই তাহলে হয়তো বা ভালো কিছু আমরা করতে পারবো। অবশ্যই পেশাদার খেলাটা খেলে যায় তাহলে বাংলাদেশের হাত থেকে ভারতকে শুধুমাত্র বৃষ্টিই বাঁচাতে পারবে। সেমিফাইনালে না, ফাইনালে উঠুক এবং বাংলাদেশ যেন চ্যাম্পিয়ন হয়। রাঙ্গামাটিতে আরো এক সেনা সদস্য সহ 3 জনের লাশ উদ্ধার। নির্দেশ না মানার কারণে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেশি, দাবি প্রশাসনের, পাল্টা অভিযোগ বাসিন্দাদের। 3 দিনের দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সুইডেনের স্টকহোমে। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ। আবারও পিছিয়ে গেল দুর্নীতির 2 মামলায় আত্মপক্ষ সমর্থন করে বেগম জিয়ার জবানবন্দি গ্রহণের কার্যক্রম। পরবর্তী তারিখ 22 জুন। এবং বনানী থেকে আবারও একই দিনে নিখোঁজ 3 যুবক। প্রশাসনের সহায়তা চাইলেন স্বজনরা, তদন্তে নেমেছে পুলিশ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আর সঙ্গে থাকুন সময়।